আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তা হলো গলহার বা ডিপথিরিয়া। ব্যাকটেরিয়াজনিত অত্যন্ত মারাত্মক একটি রোগ। টনসিল, শ্বাসনালী, নাক এবং কোনো কোনো সময় মিউকাসের অন্যান্য ঝিল্লি ও ত্বকে ক্যারিনোব্যাকটেরিয়াম ডিপথিরিয়া আক্রমণের ফলে মাংসপেশি ও বোধ শক্তি সম্বন্ধীয় স্নায়ু অবশ ও হৃৎপিণ্ডের পেশিগুলোর প্রদাহ হতে পারে। এ রোগে মৃত্যুর হার শতকরা 5 থেকে 25%। টিকা দেওয়া হয়নি এমন সকল বয়সের লোকই এ রোগে আক্রান্ত হয়। তবে 15 বছর কম বয়সী শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়। একসময় ডিপথিরিয়া খুবই প্রচলিত একটি রোগ ছিল, তবে যেখানে কার্যকর টিকাদান কর্মসূচি সম্পন্ন হয়েছে দেখা গেছে সেখান থেকে এ রোগ দূর হয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় অনেক দেশে এটা এখন আর তেমন সমস্যা হয় না, তবে জীবনযাত্রার মান বাড়ানো যায় এবং ত্বকের সংক্রমণ কমানো যায় তাহলে ডিপথিরিয়া রোগটির তেমন কোনো সমস্যা থাকবে না। কার্যকর টিকার প্রত্যাহার ফলে অনেক দেশে তাদের টিকা কর্মসূচির সাথে সাথে এটাকে সমন্বিত করেছে। মায়ের গর্ভ থেকেই শিশুরা সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে থাকে এবং 6 মাস কার্যকর থাকে। ডিপথিরিয়া টিকা হচ্ছে এ রোগ প্রতিষেধক যথার্থ প্রতিষেধক। আবার বলছি, ডিপথিরিয়া টক্সয়েড টিকা হচ্ছে এ রোগ প্রতিরোধের যথার্থ প্রতিষেধক। যেভাবে ছড়ায়, এখন আপনাদের মাঝে আলোচনা করবো যেভাবে ছড়ায় এই রোগটি। তার আগে আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার এই পেজটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আলোচনা করা যাক যেভাবে ছড়ায় এই রোগটি। এই রোগটি সাধারণত এ রোগে আক্রান্ত রোগী বা জীবাণু বহন করেছে এমন কোনো কারো সংস্পর্শে এলে রোগ সংক্রমিত হয়। এ রোগ দেখা দেওয়ার সাথে সাথে যথোপযুক্ত চিকিৎসা না করলে কমপক্ষে 4 সপ্তাহ পর্যন্ত সেই আক্রান্ত ব্যক্তির মাধ্যমে রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। চিকিৎসা শুরু হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যে সেই ব্যক্তির মাধ্যমে আর সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে না। শরীরে প্রবেশ করার পর এর রোগ সাধারণত 2 থেকে 5 দিন সুপ্ত অবস্থা থাকে, তবে ক্ষেত্র বিশেষে তা দীর্ঘায়িত হতে পারে। সাধারণত 3টি স্টেজে এই ডিপথিরিয়া রোগটি পাওয়া যায়, তা হলো ফ্যারেঞ্জাইটিস ডিপথিরিয়া, ল্যারিঞ্জাইটিস ডিপথিরিয়া ও নেজাল ডিপথিরিয়া। এই রোগের লক্ষণ কি? এই রোগের লক্ষণ হলো রোগের প্রারম্ভে সামান্য গলা ব্যথা হয়। আবার বলছি, রোগের প্রারম্ভে সাধারণত সামান্য গলা ব্যথা করে। খাদ্যবস্তু এমনকি পানি খেতেও রোগী কষ্ট পায়। গলার নিচের গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে, বিশেষ করে গলার নিচের গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে এবং গলার তীব্র ব্যথা হয়। জ্বর 102 ডিগ্রি থেকে 105 ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এবং নাক দিয়ে পানি পড়ে। নাকা নাকে আক্রান্ত হলে পুঁজ ও শ্বাসমা ও গন্ধ হয়। আলাজিহ্বা, বিশেষ করে তালুর মধ্য দিয়ে টনসিল গ্ল্যান্ডের পাশ দিয়ে চারিদিকে ঈষৎ লাল পদার্থযুক্ত সবুজ অভাব ঝিল্লি দেখা যায়, দুধের স্বরের মতো। তা গলবিলীয় শ্বাসনালীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। রোগী কখনো স্পষ্ট কথা বলতে পারে না। রোগী অস্থির ও কাঁপতে থাকে। কখনো কখনো শ্বাসকষ্টে শরীর নীলাভ আকার ধারণ করে। শ্বাস প্রশ্বাসের বাধাগ্রস্ত হয়ে রোগী অনেক সময় মৃত্যুবরণ করতে পারে। শ্বাসনালীতে ডিপথিরিয়া অত্যন্ত মারাত্মক। স্নায়বিক জটিলতা ও হৃৎপিণ্ডের পেশিগুলোর প্রদাহ হতে পারে। ডিপথিরিয়া বা গলাহার এ রোগের কারণে সৃষ্ট অসুস্থতা, চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন জটিলতা উপস্থিতি ব্যক্তিদের 10 থেকে 11 দিন পর্যন্ত স্থায়ী হয়। সংক্রমণের পরে প্রাথমিকভাবে কয়েক সপ্তাহ পর্যন্ত তা ধরা পড়ে না। এ জীবাণু সরাসরি ফুসফুস ও শরীরের অন্যান্য স্থানেও বিস্তার লাভ করতে পারে।
নালীর মধ্য দিয়ে এ রোগের শরীরে ছড়িয়ে পড়ে। শিশুদের ফুসফুসজনিত বিভিন্ন রোগের সৃষ্টি করতে পারে। শিশু ও অপুষ্টিজনিত অত্যন্ত ব্যক্তির ক্ষেত্রে শিশু ও অপুষ্টিজনিত বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেও সংক্রমণের পর রোগী আক্রান্ত হওয়ার লক্ষণগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে। প্রতিষেধক। এ রোগের প্রতিষেধক কি? এ রোগের প্রতিষেধক ডিপথিয়া, টক্সয়েড, সাধারণত ধনুষ্টঙ্কার, টিটেনাস টক্সয়েড ও হুপিং কাশির টিকা। পার্টুসমিন ভ্যাকসিনের সাথে ডিভিটি টিকা হিসাবে দেওয়া হয়। আবার বলছি, এ রোগের টিকার নাম হলো ডিভিটি টিকা। আমু পোলিও টিকার সঙ্গে একই সাথে দেওয়া হয়, তবে প্রতিটি টিকা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় ও কর্মসূচি রয়েছে। টিকার সময়সূচির মধ্যে দেখা গেছে 12 মাস বয়সের শিশুদের 3টি ডোজ দিতে হবে। 12 মাস বয়সের শিশুদের 3টি ডোজ দিতে হবে। প্রথম ডোজটি হয় 6 সপ্তাহের মাথায় দিয়ে প্রথম ডোজটি 6 সপ্তাহের মাথায় দিয়ে পরবর্তী 6 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় এবং তৃতীয় ডোজটি দিতে হবে। চতুর্থ ডোজটি দিতে হবে 18 মাস থেকে 24 মাস বয়সে। পঞ্চম ডোজটি স্কুলে লেখাপড়া শুরু করার বয়সে অর্থাৎ 4 থেকে 5 বছর বয়সে দেওয়া যেতে পারে। এটিকে কার্যকারিতা কেমন? এটিকে খুবই কার্যকর, তবে 3টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর শিশু দীর্ঘস্থায়ী প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। পার্শ্বপ্রতিক্রিয়া। এই টিকা দিলে সাধারণত যেখানে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই জায়গায় ফুলে যায়, ব্যথা করে, অনেক সময় লাল হয়ে যাওয়া কিংবা সামান্য জ্বর হতে পারে, তবে এ ধরনের উদাহরণ খুবই কম দেখা যায়। খুব কম বাচ্চাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়। বয়সের সাথে সাথে মারাত্মক প্রতিক্রিয়া বাড়তে পারে, সেক্ষেত্রেও 6 বছর বয়সে স্বল্প মাত্রার খুবই পরিশোধিত একটি টক্সয়েড দেওয়া যায়। চিকিৎসা কি? এ রোগের চিকিৎসা কি? রোগী হা করলে সর্বদা পর্দা দেখা যাবে, সাদা পর্দা। রোগী হা করলে সাদা পর্দা দেখা যাবে গলার ভিতরে। রোগীর সংক্রমণ হাসপাতালে বা চিকিৎসা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসক তত্ত্বাবধানে চিকিৎসা করতে হবে। আবার বলছি, রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসা করতে হবে। শ্বাস প্রশ্বাসজনিত কারণে ট্রাকিকার্ডিওটমি অস্ত্রোপচার করা লাগতে পারে। ট্রাকিকার্ডিওটমি অর্থাৎ কথা বলতে অসুবিধার কারণে ট্রাকিকার্ডিওটমি অস্ত্রোপচার করা লাগতে পারে, তাই হাসপাতালে অবশ্যই রেফার করতে হবে। তৃতীয়ত ডিএটি অর্থাৎ ডিপথেরিয়া অ্যান্টিটক্সিক জাতীয় ওষুধ। সেক্ষেত্রে 10,000 IU 40,000 IU ইউনিট পর্যন্ত কয়েক ঘন্টা পর মাংসপেশিতে বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে করতে হয় এবং মাত্রা বাড়িয়ে অনেক সময় 1.5 লক্ষ ইউনিট পর্যন্ত প্রযোজ্য হতে পারে। এসব ইঞ্জেকশন অবশ্য বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে করতে হবে। এক্ষেত্রে জটিলতা যাতে সৃষ্টি না হয় মারাত্মক জটিলতা দেখা না যায়, সেক্ষেত্রে আমরা সেফেক্সিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে ফরসেপ অথবা ট্রায়োসিন এই জাতীয় সিরাপ বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে 6 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য হাফ চামচ করে দৈনিক 2 বার, এবং 1 বছর থেকে 4 বছর বাচ্চাদেরকে 3 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার 7 থেকে 10 দিন, 14 দিন পর্যন্ত ওষুধ চালিয়ে যেতে হবে রোগের তারতম্য অনুসারে। এবং 5 থেকে 10 বছরের বাচ্চাদের ক্ষেত্রে 1.5 চামচ করে দৈনিক 2 বার, অর্থাৎ 12 ঘন্টা ব্যবধানে দৈনিক 2 বার। অনেক ক্ষেত্রে রোগীর 7 থেকে 14 দিন পর্যন্ত এই ওষুধ চালিয়ে যেতে হবে। ব্যথা কমানোর জন্য সাধারণত আমরা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে সাসপেনশন ইনফ্লাম অথবা সাসপেনশন ফ্লামেক্স এই জাতীয় সাসপেনশন দিতে পারি। সেক্ষেত্রে 1 থেকে 2 বছরের বাচ্চাদের জন্য হাফ চামচ করে দৈনিক 3-4 বার, এবং 3 থেকে 4 বছর বাচ্চাদের ক্ষেত্রে 3-4 চামচ করে 3-4 বার, এবং 8 থেকে 12 বছর বাচ্চাদেরকে 2 চামচ করে দৈনিক 3-4 বার দেওয়া যেতে পারে। অথবা যারা ওষুধ খেতে চায় না তাদেরকে ডাইক্লোরোনাক সোডিয়াম জাতীয় সাবস্টিটিউট দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে বয়স অনুসারে
12 বছর বাচ্চাদের ক্ষেত্রে রেফেনাক অথবা ক্লোভেনাক অথবা বলডালিন 12.5 mg সাবস্টিটিউট একটি পায়খানার দ্বারা মলদ্বার দিতে হবে। 3 বেলা 3টি দেওয়া যাবে অথবা 12 ঘন্টা ব্যবধানে দেওয়া যাবে। রোগীর শ্বাস-প্রশ্বাসের রোগী মুখে খেতে না পারলে স্যালাইন দেওয়া যেতে পারে। মুখে তরল খাবার দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে দুধ, ওভালটিন ও পুষ্টিকর খাবার দিতে হবে। রোগীর শ্বাস-প্রশ্বাসের হৃৎপিণ্ডের সমস্যা হলে ইসিজি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চিকিৎসা অব্যাহত রাখতে হবে। রোগী সুস্থ হওয়ার পর ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে আমরা বিফ্ল্যাক্স অথবা B50 সিরাপ, সেক্ষেত্রে বয়স অনুসারে 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 চামচ করে দৈনিক দুবার সকালে ও রাতে দেওয়া যেতে পারে 1 ক্লাস পর্যন্ত। অথবা মাল্টিভিট জাতীয় ওষুধ, সেক্ষেত্রে মাল্টিভিট প্লাস অথবা রেসপিভিটাম জাতীয় ট্যাবলেট প্রতিদিন সকালে ও রাতে 1টি করে 1 মাস পর্যন্ত দেওয়া যেতে পারে। দ্রব্যগুণ ও বনৌষধির প্রতিকার। এই রোগটি হলে নরম ও কমলা লেবুর রস খেতে হবে এবং বিশেষ করে গলার ক্ষত হলে গ্লিসারিন জাতীয় গ্লিসারিন দিয়ে পরিষ্কার করতে হবে গলা। এবং এই রোগটি হলে আমরা রোগীকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি, সেক্ষেত্রে মুখে খেতে পারলে উষ্ণ, নরম, সহজলভ্য খাবার খেতে হবে। আবার বলছি, মুখে খেতে পারলে উষ্ণ, নরম ও সহজপাচ্য খাবার খেতে হবে এবং মুখের ভেতর কোনো ক্ষত হলে দ্রুত চিকিৎসার প্রস্তুতি নিতে হবে এবং দাঁত মুখ প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে। রোগীকে স্বতন্ত্র রেখে অর্থাৎ আলাদা রেখে চিকিৎসা করলে অন্য কারো সংক্রমণের ভয় থাকে না। আজ এ পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রোগের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।